লড়াইয়ের কথা ২৬-এর মঞ্চ থেকে বলছেন এবং ম্যান মার্কিংয়ের কথা বলছেন। ম্যান মার্কিং ব্যাপারটি ২৫-এর মঞ্চ থেকে বলছি ২৬-এর কথা, ভবিষ্যতের কথা, বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা, নতুন প্রজন্মের কথা, তাদের ভবিষ্যতের কথা। এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না, আমাদের মানুষ নিয়ে কারবার। সুতরাং মানুষের কাছে যেতে হবে, একটা এলাকায়, একটা অঞ্চলে, একটা বুথে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তার জন্য আমরা প্রজেক্ট বোর্ড তৈরি করেছি এবং বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা করে কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ হবে, এবং যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে, টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করেছে, একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত, যেভাবে ইলেকশন মেশিন এবং ইলেকশন যে গোটা মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন, রাজ্য হোক বা অল ইন্ডিয়ার, যেভাবে ব্যবহার করেছে, সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষ ছাড়া অন্য কোনো ভরসা নেই। তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসল পাওয়ার, মানি পাওয়ার, মিডিয়া পাওয়ার, যারা মানুষকে একটা বুদবুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না, একটা দিকে তোমাকে শুধুমাত্র বাইনারির কথা বলছে, সেখানে আমাদের কথা আমাদেরই বলতে হবে। এই জন্য মানুষের কাছে যাওয়া, আমাদের নিজস্ব পরিকল্পনা, নিজস্ব ইকুইপমেন্টস, নিজস্ব যন্ত্রপাতি নিয়ে, নিজস্ব পদ্ধতি দিয়ে, যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব। এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন, ডেটা বেস হয়ে আমরা কাজ করব। আমাদের পুরনো যে সমস্ত ট্র্যাডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেন আমাদের কাজ করতে হবে। তার প্রস্তুতি আমরা নিয়েছি। গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিনী আমরা তৈরি করেছি। বেশি আমি কিছু বলতে পারবো না, পরে যখন কাজ হবে তখন দেখবে। এটা নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত 25-এ, এবং 26-এ থেকে আমাদের শুরু হবে। এটা পয়লা বৈশাখে গিয়ে আরেকটা ফেজ শেষ হবে। সেলিমদা, এর আগেও আমরা দেখেছি যে ব্রিগেডেও প্রচুর লোক হয়েছে, বিভিন্ন সম্মেলনগুলোতেও প্রচুর মানুষ হচ্ছে, কিন্তু ভোট বাক্সে সেভাবে কিন্তু ইম্প্যাক্ট থাকছে না। এবার কি সেই জন্য স্পেশালভাবে এই সম্মেলনের পর থেকে চিন্তাভাবনা করছেন? যেটা বললাম, এই যে সাধারণ মানুষ, তার জীবন জীবিকার সমস্যা, প্রতিদিনকার রাজনীতি, পলিটিক্স, আর তার সঙ্গে দাঁড়িয়ে ভোট, দুটোকে ডিলিং করা হয়েছে। আমরা এটাকে আবার লিঙ্ক করব, তার জন্যই প্রস্তুতি। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আপনারা সামনে ব্যবহার করে আপনাদের কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, এই যে পেশাদারি সংস্থাকে কি কোনোভাবে আপনারা ব্যবহার করে দেখেছো? কোনো পেশাদারি সংস্থা দাঁড়িয়ে তোমরা সব ছিলে, পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা পেশাদার সংস্থাকে বার করতে পারি না। এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি, এই যে ইউএসএর টাকা, এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয়, এখানে দাঁড়িয়ে এখন এই আইপ্যাক নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম, তাই তো? সিপ্যাক আছে। তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয়, আমাদের ইনবিল্ট ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা। আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ তারা যুক্ত হচ্ছেন। তোমাদের মাধ্যমে জানাচ্ছি, তোমাদেরও কেউ কেউ এরকম থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে। সবাই ওয়েলকাম। সেলিমদা, প্রতিটা সম্মেলন বা যে কোনো বড় কর্মসূচির পরই আপনারা বলেন যে ফিরে দাঁড়ানোর লড়াই শুরু। এবারে তো বলিনি। হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু, এবার সেটাও বলিনি। শুরু সামনে সম্মুখে বলতে বলেছি, ঘোরাফেরার কথা বলিনি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনেও যে সাফল্য আসছে না, এটা কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে কি কারণে এই সাফল্য আসছে না? মিডিয়ার তো নয় দোষ আছে, কিন্তু বাকিটা না, আমরা মিডিয়ার দোষ তো বলিনি। আমরা বলেছি মিডিয়াকে একটা অংশকে ব্যবহার করে নিচ্ছে, টাকার জোরে হোক, বিজ্ঞাপনের জোরে হোক, ভয় দেখিয়ে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক। তুমি ভালো করে জানো কীভাবে ভয়ভীতি সঞ্চার করা হয়, থ্রেট কালচার কীরকম হয়। শুধু তো হাসপাতালে থ্রেট কালচার নয়, মিডিয়া হাউসে কি থ্রেট কালচার নেই? চ্যানেল দখল করে নিয়েছে, সম্পাদককে তুলে দিয়ে নতুন সম্পাদক বসিয়ে দিয়েছে, অ্যাঙ্কারকে সরিয়ে দিয়েছে, গোটা দেশে বিজেপি করছে, আমাদের রাজ্যে তৃণমূলও করেছে। সেখানে দাঁড়িয়ে তাদের তো দোষ দিচ্ছি না, আমি তাদের প্রতি তো সলিডারিটি এক্সপ্রেস করছি, প্রেস ফ্রিডমের কথা বলছি। আর আমরা আমাদের যে ত্রুটি দুর্বলতা আছে সেটাকে আমরা আগে চিহ্নিত করেছি। চ্যারিটি বিগিনস এট হোম। তারপর সেটাকে আমরা কিছুটা দূর করেছি, তারপর তো এরকম কনফিডেন্স নিয়ে বলছি। সবটা দূর করতে পারিনি সেটাও বলেছি, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছি ইনবিল্ট, সেটা তো কোনো দোষ নেই। এবং তারপর আমরা ফরওয়ার্ড লুকিং, ভবিষ্যতের বাংলা, ভবিষ্যতের দেশের জন্য, আমাদের মানুষের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, অনাগত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা ভবিষ্যতের উপযুক্ত পার্টি গড়ে তুলছি।
এটাই তো বলছি। 26-এর জন্য আপনারা কতটা আশা করছেন? আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না, কাজ দেখো তারপর বলো। না, একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, মানে আমরা যা শুনেছি বা বিভিন্ন জায়গায়, যে নেতৃত্বের আরও বেশি ভূমিকা নিতে হবে। মীনাক্ষী আজকে বললো আমরা চোখের মতন রক্ষা করব, অর্থাৎ কোথাও কি একেবারে নিচু স্তরে নেমে নেতৃত্বের যে দায়িত্ব নেওয়া উচিত বলে আপনারা মনে করেন, সেখানে কোথাও গাফিলতি ছিল যেটাকে আপনারা মানে সংশোধন করতে চান? আরে তুমি নিজে আমার সঙ্গে গিয়েছিলে যখন বক্তৃতাতে পৌঁছেছিলাম, আমার আগে তুমি পৌঁছে গিয়েছিলে। এই যে আরজি করে যারা গাড়ি থামালো, এই মীনাক্ষী কলতানরা, এরা সব নেতৃত্ব নয়? আজকে এই এখানে সমাবেশ শেষ করব, মীনাক্ষীর বাড়ি ফেরার কথা ছিল, 3 দিন এখানে আছে। আমি বললাম আমরা দুজনে যাবো এখন, বাকি এখানকার কমিটিদের নিয়ে চন্দননগরে যাব। তো লিডারশিপরা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করছে, এবং সেটা থেকে একদম এলাকাগত হবে, পাড়াগত হবে। কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এটা বলছি, তখন আমাদের এরিয়া কমিটি মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে, অপরাধীদের ধরতে হবে, চিহ্নিত করতে হবে। এটাই তো কাজ লিডারশিপের, সে কাজটা তো হচ্ছে, সেই কথাই বলছি। এটা অতীতের কথা না, আজকের কথা বলো তুমি। এখন আজকে বিজেপি এসে নাটক করতে পারে, তো কালকে তো সিপিআইএমের এরিয়া কমিটি মেম্বার যখন আমাদের এখানে সম্মেলন চলছে, তখন থানায় নিয়ে গেছে পরিবারকে। এই যে রাজনৈতিক খসড়া আপনাদের এই পার্টি কংগ্রেসের আগে কেন্দ্রীয় কমিটির, আর সেখানে বিজেপিকে সম্পূর্ণভাবে আপনারা ফ্যাসিস্ট বলতে নারাজ, আধা ফ্যাসিস্ট। তুমি বলছো আপনারা বলতে নারাজ, মানে কে বলছে? আমি জিজ্ঞেস করছি, তুমি বলছো? কে বলছে? কে বলছে জিজ্ঞেস করছি। সিপিএমের খসড়াতে সিপিআইএম কি বলবে? তার সিপিএমের তার রাজনৈতিক বোধ আছে, রাজনৈতিক শিক্ষা আছে, তার মতাদর্শ আছে, তার ভিত্তিতে বলবে তো। এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে, আর নাহলে অসম্পূর্ণ জেনেছে, নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না, সিপিএম কি সেটাও জানে না। পরিষ্কার বলছি তো আমি। আমরা কি বলেছি? নারাজ কোথায় শব্দটা এলো? বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম। আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে, আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে। নয়া ফ্যাসিবাদী কেন বলেছে? কারণ হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ। জার্মানির যে নাৎসিবাদ ছিল, মুসলিনের যে ফ্যাসিবাদ ছিল, সেটা কি এদেশে হবে? কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ফ্যাক্টরি ইন করে তার ফ্যাসিবাদে একটা চরিত্র হবে এক জায়গায়। তো এমনি তোমরা বলো সব বিদেশি কথা নকল করে, আমরা এখন নতুন কথা বলছি তো বলে আপনারা বলতে নারাজ কেন? আপনি বিদেশি ভাষায় বলছেন না। অবশ্যই বিজেপি, গোলওয়ালকার, হেডগেওয়ার, ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে। তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে, যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে, ওখানে যেরকম ইহুদি বিদ্বেষ ছিল, এখানে যেরকম সংখ্যালঘু বিদ্বেষ করছে, সেগুলো করে। এগুলো সব চরিত্র, এবং তারপরে সে আক্রমণ করে উঠছে। তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদী চরিত্র। অসুবিধা কী আছে? এবার তুই বলছো আপনি নারাজ, আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি, তুমি কোথেকে জানলে নারাজ? বলো। নতুন এটা আমাকে এই জন্য বলতে হচ্ছে, ওই যে বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লেখে একটা পত্রিকার নামে বলে দিতে পারি, যারা এমনিতে রাজনৈতিক খবর খুব দেয় না, ইতিমধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে, তারা প্রথমে এই খবরটা লিখেছে কি না জেনে। তার কোনো পলিটিক্যাল সাংবাদিকতা এখন নেই, আগে এক সময় ছিল। নতুন যে রাজ্য কমিটি, তাতে দেখা গেল যে 14 জন মহিলা সদস্যের অন্তর্ভুক্ত মানে রয়েছেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তো সংসদে বা বিভিন্ন জায়গায় 1/3 মহিলা সংরক্ষণের কথা বলা হয়। সেটা থেকে আরও বেশি মহিলাদের অন্তর্ভুক্তিটা প্রয়োজন বলা হয় আর করা হয়, দুটোর মধ্যে তফাৎ আছে। সংসদে এখন কত % আছে মহিলা? ইনফর্ম বলা হয়, আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের 14 জন ছিল, এখন 15 জন আছে। আজকে ধাপে ধাপে বাড়ছি আমরা। 80 জনের মধ্যে 15 জন, কত % হয়? জিজ্ঞেস করছি কত % হয়? তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের মেম্বারশিপের যা পার্সেন্টেজ আছে, তার থেকে বেশি পার্সেন্টেজে আমাদের লিডারশিপে আমরা নিয়ে এসেছি। আরও আনতে হবে। আমরা এখানে থেমে থাকবো না। এটাই তোমার বলে দুর্বলতা, আর আমরা বলছি আমাদের লক্ষ্যমাত্রা, ল্যান্ডমার্ক আগে ক্রস করতে হবে, পরের পদক্ষেপে যেতে হবে। সেলিমদা, আপনাদের তো লক্ষ্যমাত্রা নির্দিষ্ট হচ্ছে 2026 কে, এদিকে দেখা যাচ্ছে না 2026 কেন হয়, 3 বছরের জন্য সম্মেলন হয়, 2025 থেকে 2028 পর্যন্ত আমাদের আমি কর্মসূচি। বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বলছি, অনেকগুলো কিন্তু নির্বাচন হয়নি এখানে। পুরসভার নির্বাচনগুলো এই রাজ্যে বাকি আছে। অসম, মহারাষ্ট্রে অনেক পঞ্চায়েতের নির্বাচন হয়নি। বিজেপি ওন যে গভর্নমেন্টগুলো রয়েছে, সেই ব্যাপারে এটাকেই বলে স্বৈরতান্ত্রিক প্রবণতা, অ্যান্টি ডেমোক্রেটিক। এখানে একটা পুরসভা ছেড়ে দাও, হাওড়া পুরসভা নির্বাচন হয়েছে, একটা
কোঅপারেটিভ নির্বাচন দুর্গাপুরে নমিনেশন জয়তে দেয়নি পুলিশ, মস্তান, গুন্ডা, স্টিলের কোঅপারেটিভ, স্টিল ইউনিয়ন আমাদের, আমরা জিতেছি কদিন আগে, কিন্তু ইউনিয়ন অফিসকে সিল করে দিয়ে ইউনিয়ন অফিসে ঢুকতে দেবে না। পার্টি অফিসে কালকে সিপিআই মিদনাপুর শহরে গিয়ে তালা মেরে দিয়েছে পুলিশ। আমরা এখানে সম্মেলন করছি কারণ ওখান থেকে নমিনেশন ফর্ম ফিল আপ করা হবে। গতকাল এবং আজকে ছিল ওই মিদনাপুর শহরে কোঅপারেটিভের নির্বাচন করেনি, দখল করেছে এতদিন, এখন ভোট ডিক্লেয়ার করেছে যাতে নমিনেশন দেখা না হয়, ত্রিসীমানায় পার্টি অফিসে লোককে ঢুকতে দিচ্ছে না। এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমাদের রাজ্যে। এবং তুমি ঠিকই বলেছো, আসামে করা হয়েছে, উত্তরপ্রদেশে করা হয়েছে। যদিও পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন সংবিধানে ওই যে বলা হয়, সংবিধানে লেখা আছে পার্ট 9A-B সংশোধন করে দিয়ে সংবিধানে বলা হয়েছে প্রত্যেক 5 বছর অন্তর নির্দিষ্ট সময় পুরসভা এবং পঞ্চায়েতে নির্বাচন করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না, বিজেপি যেহেতু করছে না, এই জন্য কেন্দ্রের সরকারের ব্যবস্থা নেওয়ার কথা, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে কলকাতা পুলিশ কমিশনার বলছেন যে সিসি ক্যামেরা এতদিন কলকাতায় লাগানো ছিল ট্রাফিকের ভিউ পয়েন্ট থেকে, এবার ক্রাইম যেখানে বাড়ছে সেই সমস্ত এলাকাতে, অর্থাৎ কোথাও গিয়ে ক্রাইম বাড়ছে, এটা পুলিশ কমিশনার স্বীকার করে নিলেন। অবশ্যই স্বীকার করেছেন, এবং পুলিশের সংখ্যা কমছে, পুলিশের নিয়োগ নেই, পদ খালি আছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। সেজন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না। ভোটের বুথে তো ইলেকশন কমিশন বলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, তাতে কি হয়? ওতে সব চিংগাম লাগিয়ে দেয় না, কাগজ ছেড়ে দিয়ে দেয় না, ক্যামেরা অকেজো করে দেয় না। আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভির ফুটেজ দেখেছে? তাহলে এমনকি তোমার কি আরজি করে ঘটনার পরে সিসিটিভি ফুটেজ পুরো সবটা পরীক্ষা করা হয়েছে, সবটা পাওয়া গেছে? তাহলে আসলে ওগুলো হচ্ছে আরও কিছু লোককে কন্ট্রাক্ট দেওয়া হবে, আরও কিছু ক্যামেরা ইনস্টল করা হবে, যেগুলো ত্রিফলার মতো অকেজো হবে এবং দুর্নীতি হবে। এখন ত্রিফলা আছে কলকাতার রাজপথে, ত্রিফলা নিয়ে কত কথা বলেছিলাম আমরা। এই সরকারের আমলেই ত্রিফলা লেগেছিল এবং এখন ফালা হয়ে গিয়েছে, কিছু নেই আর। আপনি আজ দেখেছেন চন্দননগরের ঘটনাটাতে পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এরা গাড়িটাকে ধাওয়া করেছে এবং তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিসিটিভি ক্যামেরাটা কি সেই তথ্য দিচ্ছে, মানে এবং মূল অভিযুক্ত এখন অ্যারেস্ট নেই। পুলিশ কার কথা বলছে? নবান্ন থেকে যা বলা হয় ধলদাস তাকে বলে, যারা করেছে অপরাধী তারা তৃণমূলের ছত্রছায়ায়, সুতরাং পুলিশ অন্য কথা কী করে বলবে? তারা গল্প সাজাবে এবং তারপরে সেরকমই তদন্ত রিপোর্ট দেবে। এইভাবেই তো বিচারের যে আশা আছে সেটা মানুষকে ত্যাগ করতে বলছে। আর এই জন্য আমরা ছুটছি, আমরা রাস্তায় নামছি, কারণ বিচারটাকে আমাদের কেড়ে নিতে হবে। ওই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার, এটা নিয়েও কিন্তু বিরাট ভাবে মানে শাসক দলের তরফে আজকে আজকে জানলে, তোমরা আজকে জানলে আমরা ইলেকশন কমিশনকে রেগুলার বলে যাচ্ছি যে যত মৃত ভোটার আছে সেগুলো বার করে দিন। ওরা বলে আপনারা সব ডেথ সার্টিফিকেট দিন। কত পুরসভা নির্বাচনের সময় বারবার বলা হয়েছে না, কত লোকের মৃত মানুষকে যারা এসে ভোট দিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার যোগ ছিল, ওইগুলো সোশ্যাল মিডিয়া দেখা উচিত তোমাদের মিডিয়াকে, যে তোমার গিয়ে বাবা একটু আগে আসলে বাবা দেখা হয়ে যেত, বাবা মরে গেছে কিন্তু ভোট দিয়ে গেছে। তাহলে আমাদের ভোটার লিস্ট একটা ইলেকশন কমিশন এবং সিও নির্ভেজাল নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে পারে না। আমরা অনেক দিন আগে থেকে বলছি এই ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে হবে, যেখানে ভুতুরে এবং ডেড ভোটার এবং ডাবল এন্ট্রি সেগুলোকে দূর করতে হবে। আমাদের রাজ্যে জনসংখ্যা যা বৃদ্ধি হার তার থেকে ভোটার সংখ্যা বৃদ্ধি হার বেশি হয়ে গেছে। কোথেকে হলো? মালদার এই যে হরিশ্চন্দ্রপুরে যে ভদ্রমহিলা প্রধান ছিলেন, তিনি বাংলাদেশি নাগরিক বলে একটা বিষয় সামনে এসেছিল, তার প্রধান পদ খারিজ করার নির্দেশ দিল বিডিও। মানে কোথাও কি অনুপ্রবেশকারীদের উপরে শাসক দল ভরসা করছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিজেপির এমএলএ, তৃণমূলের পঞ্চায়েত, তোমার সব বাংলাদেশি নাগরিক দেখা যাচ্ছে না? প্রার্থী হয়েছিল, ছিল না? মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী হয়েছে, বাংলাদেশের নাগরিক ছিল না? তাহলে আসলে ওরা ধর্ম দেখে বলছে কে দেশি কে বিদেশি হবে, আর আমরা বলছি নাগরিকতা দেখে দেখো। সুতরাং ধর্মের চশমা পরে দেখলে দেখা যাবে অনেক ফাঁক ফোকর আছে, কিন্তু এখানে বিজেপি আর তৃণমূল উভয়ই ধর্মের চশমা পরে দেখছে। তাদের দেখা উচিত দেশের আইন এবং সংবিধান অনুযায়ী। এর মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক ওয়াই থেকে জেড ক্যাটাগরি হয়েছে, জেল থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ, ঠিক আছে, না ভয় আছে, কারণ যদি তোমার গিয়ে এত লোকের টাকা মেরেছে, এত দুর্নীতি করেছে, এত লোকের খাদ্য সাবার করেছে, এত লোকের সঙ্গে কন্ট্রাক্ট নিয়েছে, টেন্ডার নিয়েছে, তারপরে কত গম পেশাই করেছে, তাতে কত ঘুণ মিশিয়েছে। সুতরাং এদেরকে মুখ্য মমতা ব্যানার্জি অপরাধীদেরকে বাঁচাচ্ছেন আর বিজেপি তাদেরকে জামিন দিচ্ছে, এটাই তো থেকে প্রমাণ হয়। কলকাতার রাস্তায় এবং আরও দুদিন পরে দেখবেও বিজেপিতে জয়েন করলে কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দেবে, যেমন শুভেন্দুকে দিচ্ছে। বলছি কলকাতার রাস্তায় তো আজকে হাড় হিম করা ঘটনা, 7 সকালে 2 মহিলা ট্রলি করে দেহ লোপাট করে মেরে তারা কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মানে গঙ্গার ঘাটে ফেলবেন বলে।
ও যেহেতু বলেছে সিসিটিভি লাগাবে, এরকমই বলে। যখনই কোনো ঘটনা ঘটে তখন তাড়াতাড়ি আরেকটা খবর সেখানে তৈরি করে দেয়, তাহলে তাকে সেই যে ঘটনা বলো, দুর্ঘটনা বলো, হত্যা বলো, সেখান থেকে নজরটা ঘুরিয়ে দিয়ে এখন কাল থেকে তোমরা লিখবে কত ক্যামেরা কেনা হবে, কত টাকায় কেনা হবে, কত টাকা কাটমানি হবে। ধন্যবাদ।